দর্শক আমন্ত্রণ, যমুনা টেলিভিশন নিয়মিত আয়োজন 24 ঘন্টা। আপনার সঙ্গে আছেন মাহফুজ মিশু। রাজনীতিতে, অর্থনীতিতে, কূটনীতিতে অনেক কিছু ঘটছে এবং এই সব কিছু ঘটার মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের একটা বড় জায়গা বিচার, সংস্কার, নির্বাচন সেসবও নানাভাবে আলোচনায় আসছে এবং এর সঙ্গে বৈশ্বিক রাজনীতি, কূটনীতি এসবের কীভাবে মেলবন্ধন ঘটবে সেটি নিয়েও সর্বত্র নানা ধরনের আলোচনা চলছে। সেসব নিয়ে আমরা আলোচনা করতে চাই। আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে তিনজন অতিথি আছেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুর রায়চৌধুরী। অ্যাডভোকেট নিপুর, অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আছেন মোল্লা মোহাম্মদ ফারুক এহসান, তিনি নবগঠিত জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব। ফারুক এহসান, আপনাকেও স্বাগত ও ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আছেন রাফে সালমান রিফাত, ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি এবং মূলত নতুন যে একটি রাজনৈতিক প্ল্যাটফর্মের ঘোষণা আমরা গতকালকে দেখলাম তার অন্যতম উদ্যোক্তা। রিফাত, আপনাকেও ধন্যবাদ ও স্বাগত আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। রিফাত, আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাই এই কারণে যে আপনারা এবং ধরেন ফারুক এহসানরা আপনারা একসঙ্গে এবং আরও অন্যান্য সব শক্তি, আওয়ামী বিরোধী সবাই একসঙ্গে থেকে একটা অসাধ্য সাধন করেছেন, যেটা নিপুণদিরা সহ মূলধারা রাজনৈতিক দলগুলো অনেক চেষ্টা করেছে, অনেক ত্যাগ করেছে, কিন্তু শেষ পর্যন্ত ফসলটা ঘরে তুলেছেন আপনারা। ফলে সেই ঘটনার 7 মাসের মাথায় আপনি যখন চীনে ছিলেন, যখন তারা রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে, রাজনৈতিক দল হিসেবে নিজেদেরকে ঘোষণা করছে, তখন আপনি এবং আপনার দুজন যারা ছাত্র শিবিরের সাবেক নেতাও বটে, তারা সেখান থেকে সরে আসলেন। প্রশ্নটা হচ্ছে, সরে এসছিলেন কি এরকম নতুন আরেকটি প্ল্যাটফর্ম অথবা রাজনৈতিক দল করবেন বলেই? এটা কি মান অভিমান থেকে হলো, নাকি এটার পেছনে কোনো রাজনৈতিক দর্শন বা অন্য কিছু কাজ করছে, অথবা আরেকটি রাজনৈতিক দল বা প্ল্যাটফর্ম আসলে কেন প্রয়োজন? রিফাত জি, ধন্যবাদ জানাচ্ছি। আমরা 5ই আগস্টের পরে যে নতুন বাংলাদেশে একটি নতুন রাজনৈতিক শক্তির উত্থানের একটা সম্ভাবনা এবং সুযোগ দেখেছি এবং একই সাথে বাংলাদেশে বিদ্যমান যে রাজনৈতিক সংস্কৃতি, সেই সংস্কৃতির পরিবর্তন সাধন করা এবং নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য একটা বাংলাদেশের যে ফ্যাসিবাদী কাঠামোগুলো ছিল সেই কাঠামোগুলো বিলুপ্ত করা, ভাঙা এবং একই সাথে একটা নতুন বাংলাদেশ পুনর্গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য আমরা জাতীয় নাগরিক কমিটিতে থেকে কাজ করেছি। তো নাগরিক কমিটি একটি পলিটিক্যাল প্রেশার গ্রুপ হিসেবে কাজ করেছে, যেভাবে 5ই আগস্টের আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটা প্ল্যাটফর্ম হিসেবে কাজ করেছে। তো যখন নাগরিক কমিটি থেকে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে একটা নতুন রাজনৈতিক দল গঠন হওয়ার যে প্রক্রিয়া শুরু হয়েছিল, তো আমাদের কিছু বিষয়ে আমরা নাগরিক কমিটিতে থাকাকালীন সময়ে কিছু বিষয় নিয়ে আমাদের ক্লারিটির প্রশ্ন ছিল। আমরা কিছু বিষয়ে দ্বিমত করেছি, আবার কিছু বিষয়ে স্বচ্ছতা এবং স্পষ্টতা চেয়েছিলাম যে এই বিষয়গুলো এইভাবে হওয়া দরকার। তো ওই জায়গাতে যেমন ধরেন মৌলিক কয়েকটা বিষয়, যে নাগরিক কমিটি এবং পার্টি গঠন প্রক্রিয়ায় যে ডিসিশন বা সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া, এই প্রক্রিয়াটা পার্টিসিপেটরি হওয়া দরকার। একই সাথে বিভিন্ন ডিসিশনের ক্ষেত্রেই একই সাথে পার্টির ভেতরে বা নাগরিক কমিটির ভেতরে অভ্যন্তরীণ গণতান্ত্রিক চর্চাটা আরেকটু সুন্দরভাবে হওয়া দরকার। কিছু বিষয়ে স্বচ্ছতা নিয়ে আমাদের কোশ্চেন ছিল যে এই বিষয়গুলো আরেকটু ট্রান্সপারেন্ট হওয়া দরকার। অর্থনৈতিক বিষয় আসছে অনেকগুলো বিষয়ে, তো এই বিষয়গুলো নিয়ে প্রশ্ন করার পরেও আমরা ওইভাবে খুব ভালো জবাব পাইনি। হ্যাঁ, তো যখন আমরা দেখলাম আমাদের এখানে পার্টিসিপেশনটা ছিল, আমরা আসার পরে সারা দেশে স্বাভাবিকভাবেই আমাদের যারা ফলোয়ার আছে বা আমাদের সাথে যারা একসময় ছিল, একসময় একই আদর্শে কাজ করেছে, এখন হয়তো ওই ছাত্র জীবন শেষ করার পরে ভিন্ন রাস্তায় গিয়েছে। তো তাদের মধ্যে একটা ভালো হাইপ উঠেছিল এবং তারা কিন্তু এই নতুন শক্তির সাথে একাত্ম হয়ে এই কমিটিগুলোতে এসেছে। আমরা ওই কমিটি গঠনে অর্থাৎ মাঠের সংগঠক হিসেবে ভালো ভূমিকা পালন করার সুযোগ পেয়েছি। তো সেই জায়গাতে যখন আমরা দেখছি যে আমাদের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় ভালো পার্টিসিপেশনের অভাব দেখছি, তখন ওখানে একটা লায়াবিলিটি থাকে। সেই জায়গা থেকে আমরা করেছি যে এই বিষয়গুলো আর একটু ক্লারিফাইড না হইলে আমাদের এখন একটা রাজনৈতিক পার্টিতে যাওয়া ঠিক হবে না। তো এই একটা ব্যাপার ছিল। দ্বিতীয় ব্যাপার হচ্ছে, যখন পার্টি হয়ে গেল, এখন কার্যত নাগরিক কমিটি আসলে ওইভাবে ফাংশনাল নাই, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনও আসলে ওইভাবে ফাংশনাল নাই। কিন্তু একটা পলিটিক্যাল প্রেশার গ্রুপ থাকা দরকার, যেটা সমস্ত রাজনৈতিক শক্তিকে, সমস্ত রাজনৈতিক দলগুলোকে এই জুলাই বিপ্লবের বা জুলাই গণ অভ্যুত্থানের যে স্পিরিট, যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার উপরে রাখবে। তার মানে আপনারা রাজনৈতিক দল গঠন করছেন না? আমরা তো এই মুহূর্তে রাজনৈতিক দল গঠন করছি না। এটা একটা পলিটিক্যাল ফিল আপ করাচ্ছেন। এটা কিসের? এটা আমাদের এই যে উদ্যোগ, আমাদের একটা পলিটিক্যাল প্রেশার গ্রুপ, জাতীয় নাগরিক কমিটির বিকল্প কিছু হচ্ছে বলে ধরতে পারেন।
মানে একটা জাতীয় political নাগরিক pressure group। পার্টির প্রতিদ্বন্দ্বী আপনারা না? প্রতিদ্বন্দ্বী না। জি জি। আচ্ছা, তার মানে আপনারা যে একটা নতুন পলিটিক্যাল প্রেসার গ্রুপ তৈরি Pressure group, করছেন, platform। পলিটিক্যাল দল বা আপনারা নিবন্ধন চাইবেন না? না, এই মুহূর্তে আমাদের সেরকম কোনো মানে চিন্তা বা ইয়ে নাই। আচ্ছা রিপাত, আরেকটা খুবই কমন প্রশ্ন, সেটা হচ্ছে যারা ছাত্র শিবির করেন, ধরেন যারা ছাত্র দল করেন তারা বিএনপির নেতা হন, যারা ছাত্রলীগ করতেন বা করেন তারা আওয়ামী লীগের নেতা হন, তাহলে যারা ছাত্র শিবির করেন তারা জামাতের নেতা হবেন, অনেকে হয়েছেন। ধরেন ডাক্তার শফিকুল ইসলাম মাসুদ থেকে শুরু করে অনেককে যারা আমরা ছাত্র অবস্থায় বড় ছাত্র নেতা হিসেবে দিন, আপনারা কি জামাতের সঙ্গে সম্পৃক্ত হতে চান না, নাকি এটা কৌশলগত কারণে হবেন না? দেখেন, বিএনপির অঙ্গ সংগঠন ছাত্র দল, জি, যেমনই ভাবে ছাত্রলীগ ছিল আওয়ামী লীগের অঙ্গ সংগঠন, অঙ্গ বা সহযোগী সংগঠন। সহযোগী সংগঠন। ছাত্র শিবির কিন্তু জামাতের এরকম কোনো অঙ্গ বা সহযোগী সংগঠন নয়। ছাত্র শিবির একটা স্বতন্ত্র, মানে ওই যে লেজুর ভিত্তিকের যে প্রশ্নটা আসে বারবার, এখানে ছাত্র শিবিরের প্রত্যেকের এই স্বাধীনতাটুকু আছে যে সে ছাত্র জীবনে শিবির করলেও পরবর্তীতে সে জামাত করবে কি করবে না এটা তো নিজের সিদ্ধান্ত। তার মানে ছাত্র শিবির না করেও যে কেউ জামাত করতে পারে? ছাত্র শিবির না করেও অনেকেই জামাত করে এখন, যেমন বর্তমান আমিরই। বর্তমান আমির। জি জি, দারুণ, আপনার উত্তরে আমি সন্তুষ্ট। আমি একটু ফারুক হাসান আপনার কাছে প্রথম আসতে চাই যেটি নিয়ে, যে এই আপনারা খুবই বলেন যে আপনারা একটু মধ্যপন্থী দল, এই মধ্যপন্থাটা আসলে কি? আমি যদি একটু উদাহরণ দিই, ধরেন বিএনপিকেও আপনারা একটা মধ্যপন্থী দল মনে করেন কিনা? কারণ বিএনপির সঙ্গে ইসলামিস্ট শক্তিরও একটা আছে, সখ্য আছে, ঐক্য আছে। ইভেন আওয়ামী লীগের সঙ্গেও আমরা জামাত ইসলামের রাজনৈতিক ঐক্য দেখেছি, হেফাজত ইসলামের সঙ্গে একরকমের মাখামাখি বা প্রেমও দেখেছি। ফলে আপনাদের মধ্যপন্থাটা আসলে কি, মানে হোয়াই ইট ইজ ডিফারেন্ট দেন আদার পলিটিক্যাল পার্টিজ? আচ্ছা, ধন্যবাদ। আমরা আসলে যেটা নিয়ে সবচেয়ে বেশি কাজ করতে চাই সেটা হচ্ছে নাগরিকদের অধিকার নিয়ে। একজন নাগরিকের যে অধিকারগুলো এনশিওর করা উচিত সেইগুলো নিয়ে আমরা কাজ করতে চাই। আমরা আসলে আমাদেরকে সত্যিকার অর্থে যেটা দাবি করি সেটা হচ্ছে একটা পোস্ট আইডিওলজিক্যাল পার্টি। আমাদের কোনো প্রকার আদর্শের যে কপচানি, যেটা মার্ক্সবাদ, মৌদুদিবাদ কিংবা মুজিববাদ, যে কোনো যেটাই ঘটুক না কেন, আমরা সেই আদর্শিক কপচানিতে আসলে আমরা ঢুকতে চাই না। আমরা যেটা মনে করি, বাংলাদেশের নাগরিকদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে তাদের নাগরিক অধিকার নাই, তাদের ডিগনিটি, তাদের যে ডিগনিটি এনশিওর হওয়ার কথা সেগুলো নাই, আত্মসম্মান, মর্যাদা, মানবিক মর্যাদা যে কথাটা, সেটা আসলে সেটা তারা যথাযথভাবে পাচ্ছে না। তাদের কর্মসংস্থানের সুযোগ তারা পাচ্ছে না। তাদের মানে ভোটের অধিকার, ভাতের অধিকার থেকে শুরু করে যেগুলো কথা আমরা বলি, যে যেগুলো আমাদের ইভেন বর্তমান যে কনস্টিটিউশনাল রাইট যেগুলো একজন নাগরিক হিসেবে যেগুলো পায়, কিংবা আমাদের যে ইউডিএসআর, ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটসের যেই মানে ইন্টারন্যাশনাল রেকগনাইজড যে রাইটসগুলো, সেই রাইটসগুলো যেগুলো আছে এগুলো আসলে তারা পায় না। এই জিনিসগুলো এনশিওর করার জন্য তাদের নাগরিকদের প্রত্যেকটা অধিকার, একজন নাগরিক হিসেবে যে অধিকারগুলো তারা পাওয়ার কথা সেইগুলো এনশিওর করার জন্য আসলে এটা আমাদের প্রাইমারি ফোকাস। আমরা আদর্শিক কোনো কপচা করছি যে আসলে আমরা ঢুকতে চাই না। মানে আপনাদের কোনো দলীয় আদর্শ নাই? না, আমাদের কোনো দলীয় আদর্শ নাই। আমাদের আদর্শ এটাই যে হচ্ছে আমরা মানবিক মর্যাদা যেটা, আমাদের নাগরিকদের মর্যাদা যেটা, এবং নাগরিকদের যে চাওয়া পাওয়া যেগুলো, সেগুলো নিয়ে কাজ করি। সেই কারণেই কি আপনাদের একটা গঠনতন্ত্র, ঘোষণাপত্র সেগুলো এখনো প্রণীত হয়নি? না, এটা নিয়ে এখনো কাজ চলছে। আচ্ছা, এটা নিয়ে এখনো কাজ চলছে। একটা বিষয় হচ্ছে, একটা জিনিস দেখেন, যদি আমরা যেহেতু জুলাই অভ্যুত্থানের থেকে গড়ে ওঠা দল, জুলাই অভ্যুত্থানে দুই ধরনের মানুষ ছিল। একটা ছিল রাজনৈতিক দলগুলো, আর একটা দল মানুষ ছিল যারা হচ্ছে একদম সাধারণ মানুষ। আমাদের মেইন টার্গেটেড পিপল যারা, তারা হচ্ছে সেই সব সাধারণ মানুষ যারা কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত ছিল না। এখন এই মানুষগুলো ধরেন, কিন্তু আপনারা সবাই তো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। ধরেন আমি যদি নাহিদ, আসিফ, হাসনাত, সার্জিস, পাটোয়ারি, সামান্তা, ওমামা, হ্যাঁ এটা অবশ্যই, কিন্তু একটা যেটা ব্যাপার, আমাদের মেইন টার্গেটেড অডিয়েন্স, আমাদের টার্গেটেড পিপল যারা, টার্গেটেড ভোটারও বলতে পারে এখন, যারা কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত ছিল না। এখন তাদের ক্ষেত্রে সেটা হচ্ছে যে নানা ধরনের নানামুখী মানুষ এখানে এসছে, একদম মনে করে যে এটা ঠিক, একদম মনে করে না ওইটা ঠিক। আমরা এই কারণে, এবং আমরা যেহেতু মনে করি যে না, আমাদের হলো সবার পার্টিসিপেটরির ভিতর দিয়ে যাওয়া উচিত, সেজন্য সবার মতামত শুনতে যেয়ে আসলে বলা যায় যে এখানে কিছুটা হতে পারে দেরি হচ্ছে। কারণ মানে যেটা বলা যায় যে অনেক ধরনের মানুষের মতকে সম্মিলন করাটা আসলে অনেক কঠিন। ফারুক হাসান, আমাকে আরেকটা বিষয় সহজ করবেন। নাগরিক বলতে প্রচলিত অর্থে যারা নগরে বসবাস করে তাদের বোঝায়। ধরেন যে মানুষটি ইউনিয়ন পরিষদে বসবাস করে, মানে যে নগরের বাসিন্দা না, যে জনগণ, তাদেরকে কি আপনারা কোনোভাবে ইগনোর করছেন? না, এখানে একটা বিষয়, সেটা হচ্ছে সিটিজেন আর পিপল কি একই জিনিস? না, এখানে একটা বলি, সেটা হচ্ছে আমাদের কনস্টিটিউশনে
মানে যেটা আমাদের কনস্টিটিউশনের যে রাইটগুলো ওখানে কিন্তু সিটিজেন শব্দ ব্যবহার করা হয়েছে। এখানে মানে কিছু রাইটের ক্ষেত্রে মানে সবার জন্য, আর বাকিদের ক্ষেত্রে কিন্তু সিটিজেন হিসেবে ব্যবহার করা হয়েছে। আমরা ওই কনস্টিটিউশনাল যেই মানে যে কনস্টিটিউশন আপনারা মানতে চান না সেই কনস্টিটিউশনের কথা বলছেন না, শুধু আমাদের একটা বিষয় হচ্ছে, দেখেন আমাদের কনস্টিটিউশন হচ্ছে মোটামুটি বলা যায় যে ইউডিএস এর যেটা সেটাকে অ্যাডপ্ট করা, তারপরে হচ্ছে ইউনাইটেড নেশনের যে রেজুলেশন ওইগুলোর অ্যাডপ্ট করা। আমরা ওই যে মৌলিক জায়গা এই জায়গাতে তো আমাদের কোনো আপত্তি নাই। আমাদের আপত্তি জায়গাটা হচ্ছে পাওয়ার স্ট্রাকচারের ক্ষেত্রে কিংবা অন্য ক্ষেত্রে যেখানে হচ্ছে এক ব্যক্তিকে কুক্ষিগত পাওয়ার দিয়ে একটা মুজিববাদ তৈরি করা হয়েছে। আমাদের সমস্যাটা ওখানে, আমাদের সিটিজেনদের রাইট নিয়ে আমাদের তো কোনো সমস্যা নেই। কোনো সমস্যা নেই। রিফাত একটু আগে যে অভিযোগগুলো করলো, যে কারণে রিফাতরা আপনাদের সঙ্গে থাকতে পারলো না, আপনাদের সহযোদ্ধা হয়ে একসঙ্গে থেকে জীবনের ঝুঁকি নিয়ে, সেটার কি ব্যাখ্যা দিবেন? আচ্ছা, অর্থনৈতিক বিষয়, নীতি নির্ধারণী সিদ্ধান্তর ক্ষেত্রে গণতন্ত্র না থাকা, পার্টিসিপেটর না থাকা, দল গঠনের শুরুতে এ ধরনের অভিযোগ আপনাদেরকে খানিকটা বিব্রত করে কিনা? আচ্ছা, এটা অবশ্যই বিব্রতকর, এটা অস্বীকার করার কিছু নেই, কিন্তু একটা এবং তার জন্য শুভকামনা। এখানে একটা বিষয় বলি, সেটা হচ্ছে আরিফিন মোহাম্মদ হিজবুল্লাহ, মানে ওনাদের সাথে একজন আছে, আমাদের সহমুখপাত্র ছিলেন, আপনাদের সাথেও ছিল, আমাদের সাথে ছিলেন। তো উনি, আপনি যদি ওনার ফেসবুক পোস্ট ছিল যে হচ্ছে ধরেন উনি সেপ্টেম্বরে বলছেন যে সাবেক শিবির মিলে আমরা একটা নতুন পলিটিক্যাল পার্টি করব, অক্টোবরে বলছেন যে আমরা সাবেক শিবির মিলে নতুন একটা পলিটিক্যাল পার্টি করব, এরপরে নভেম্বরে এসে তারা আমাদের সাথে এসে জয়েন করেছেন। এরপরে আবার হচ্ছে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি পরে আবার তারা সেই তাদের যে প্ল্যান ছিল সেই প্ল্যানের জায়গায় তারা আবার ফিরে গেছেন, যে তারা সাবেক শিবির মিলে তারা মানে এখানে শুধু সাবেক শিবিরের ব্যাপারটা বলতেছে, মানে তারা তাদের যে প্ল্যানটা ছিল যে তারা একটা নতুন রাজনৈতিক দল বানাবে, সেই দিকে তারা ফিরে গেছেন আর কি। তো মানে আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে মানে তারা যদি মনে করে যে তারা আসলে এখানে অনেক বেশি ডেপ্রাইভ হয়েছে, এটা তারা আলোচনার মাধ্যমে কিংবা ইন্টারনাল কথাবার্তার মাধ্যমে তারা এটা যদি সমাধান করছে তবে সেটা ভালো হতো আর কি। জি, নিপুণজি আপনার কাছে আসতে চাই। আপনার দলের খুবই সিনিয়র নেতা মির্জা আব্বাস আজকে অনেকগুলো কথা বলেছেন, ওদের হাতের ওদের কলমের কোনো সংস্কার আমরা সহজে মেনে নিব না, সংস্কার যদি করেন আমরা কারেকশন বা সংশোধন করব, বিএনপি সেই কারেকশন অন্য রাজনৈতিক দলগুলোর সাথে মিলে করবে। প্রশ্ন হচ্ছে সংস্কার কে করলো সেটা বড় কথা, নাকি কি সংস্কার হচ্ছে সেটা জনকল্যাণে হচ্ছে কিনা সেটি বড় কথা? আপনারা তো বলেন জনগণই সকল ক্ষমতার উৎস। দেখুন, এখানে সংস্কার কে করলো সেটাও বড় কথা এবং কোন প্রক্রিয়ায় হলো সেটাও কিন্তু বিবেচ্য বিষয়। তো আপনি সংস্কার করছেন বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক অধিকার যেটা ভুলণ্ঠিত হয়েছিল, যেটা কুক্ষিগত করে রাখা হয়েছিল দীর্ঘ 15 বছর ধরে, এবং যে প্ল্যাটফর্ম দীর্ঘ 15 বছর ধরে বাংলাদেশের জনগণ ভুক্তভোগী এবং প্রত্যেকটি গণতান্ত্রিক রাজনৈতিক দল এবং মুক্ত চিন্তা ভাবনার মানুষ, সাধারণ জনগণ ভুক্তভোগী, সেই জায়গা থেকে গণ অভ্যর্থনা হয়েছে। এই গণ অভ্যর্থনা কিন্তু একদিনে যদি কেউ বলে যে সাধিত হয়েছে, সেটা কিন্তু বলার জন্য বলা, তার বাইরে কিছু নয়। দীর্ঘ 15 বছর যাবৎ বিএনপি নির্যাতিত নিপীড়িত হয়েছে সকল গণতান্ত্রিক রাজনৈতিক দল এবং সেই সাথে সাধারণ জনগণ। এই নির্যাতন নিপীড়নের দমন নিপীড়ন, গুম খুনের শিকার, মামলা হামলার শিকার হয়ে একটা প্ল্যাটফর্ম তৈরি হয়েছে, তার শেষ ভাগের ফসলটা হচ্ছে গণ অভ্যর্থনা, ছাত্র জনতার অভ্যর্থনা। তো সেখানে সকল রাজনৈতিক দল, সকল মুক্ত চিন্তার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল এবং তার পরবর্তীতে সরকার পতন, ফ্যাসিস্ট সরকারের পতন এবং অন্তর্বর্তীকালীন সরকারের আগমন। তো মানে তার হাতে ক্ষমতা হস্তান্তর করা মানে অর্পণ করা হয়েছে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেয়া, মানবাধিকার, সুশাসন, ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য। এবং সেই জায়গা থেকে মূল কাজ হচ্ছে গণতন্ত্রের মূল প্রাথমিক স্তর হচ্ছে একটা জাতীয় নির্বাচন। এই নির্বাচন সুষ্ঠু, অবাধ, সুষ্ঠু নির্বাচন যেখানে জনগণের অংশগ্রহণ এবং জনগণ ভোট দিয়ে তার নির্বাচিত সরকার নির্বাচন করবে। এখন বর্তমান প্রেক্ষাপটে একটা সংস্কার, ন্যূনতম সংস্কারের কথা আমরা প্রথম থেকে বলে আসছি। হ্যাঁ, ন্যূনতম সংস্কার করে যত দ্রুত সম্ভব নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা, কারণ এখনো কিন্তু ফ্যাসিস্ট সরকারের দোসররা ষড়যন্ত্র করছে, দেশি বিদেশি ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করছে, আরো নানান ধরনের মানে আপনার ষড়যন্ত্র চক্রান্ত চলছে। সেই জায়গা থেকে আমাদের এত ত্যাগ,
এত নির্যাতন, দমন, নিপীড়ন, এত রক্তক্ষয়ী যুদ্ধ, এই ত্যাগ যেন বিসর্জন না হয়, এই মানুষের অধিকার যেন ষড়যন্ত্র নিয়ে আমি আলাদা করে আপনাকে প্রশ্ন করব। সেই জায়গাতে আমি একটু শেষ করে নিই, আপনার যা বলছেন সেই জায়গা থেকে আমাদের দলের স্ট্যান্ডিং কমিটির মেম্বার মির্জা আব্বাস সাহেব যে কথাটা বলেছেন যে তাদের ষড়যন্ত্র মানি না, সেটা না, কে কাগজে কলমে না, ওনার কথাটা অন্তর্নিহিত বিষয়টা তাৎপর্য বুঝতে হবে। একটি নির্বাচিত সরকার ছাড়া আপনি যদি সংস্কার করতে যান, সেই সংস্কার কিন্তু প্রশ্নবিদ্ধ হবে। তার জন্য আপনাকে একটা নির্বাচন উপস্থাপন করার জন্য, যেখানে সকলে অংশগ্রহণ করতে পারবে, তার জন্য ন্যূনতম যে সংস্কার করার দরকার সেটা করে জনগণের সরকার যখন আসবে, সেই সরকারের পরবর্তীতে ধাপে ধাপে সকল সংস্কার করবে। আমি আপনাকে আরেকটা প্রশ্ন করতে চাই, জনগণের ম্যান্ডেট ছাড়া আপনি যদি সংস্কার করতে চান, সেই সংস্কার কিন্তু পরবর্তীতে যখন নির্বাচিত সরকার আসবে, যখন সংসদ হবে, সেই সংসদে কিন্তু ওগুলো বৈধতা অবৈধতা নিয়ে সংস্কারের কথা ধরেন বিএনপি যখন বলছে, তখন এইসব সংস্কারের আলোচনা জাতীয় নাগরিক পার্টি বা এগুলো তৈরি হয় নাই, ফলে বিএনপি 31 দফা। তাহলে এখন আপনারা যখন সেই সংস্কারের বিরোধিতা করেন, সেটা খানিকটা দ্বান্দ্বিক হয় কিনা? মিশু ভাই, বিরোধিতা তো বিএনপি করছে না, মানে এই সরকার করবে না, প্রক্রিয়াকে বিরোধিতা করছে। সেটা বিরোধিতাও না, সেটা হচ্ছে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়া যে আপনারা যে পথে হাঁটছেন, এই পথে যদি অবলম্বন করতে দেন আপনারাও বিপদে পড়ে যাবেন। কারণ জনগণকে সম্পৃক্ত করতে হবে। আপনি একটা অনির্বাচিত সরকার দিয়ে কিভাবে আপনি সকল সংস্কার করবেন, সেটা কিভাবে সম্ভব? এবং যেখানে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণ থাকবে, সকল মুক্ত চিন্তার মানুষের কথা মানে অংশগ্রহণ থাকবে, তারপর আপনার সংস্কার, আপনি সব সংস্কার করে ফেলবেন, সংস্কারের নামে নির্বাচনকে প্রলম্বিত করবেন, সেটা তো সম্ভব নয়, সেটা তো ঠিক নয়। এবং আমরা কি কিছুই বুঝি না? আমরাও তো বুঝি। জি, তার মানে দিদি নির্বাচনকে আসলে প্রলম্বিত হচ্ছে বলে আপনাদের মনে হচ্ছে? সেই প্রসঙ্গে আলাপ করি, তার আগে দর্শক ছোট্ট একটা বিরতি নিয়ে আমাদের সঙ্গে থাকবেন নিশ্চয়ই। দর্শক আরেকবার স্বাগত, যারা এতক্ষণ সঙ্গে ছিলেন, এবং ধন্যবাদ যারা নতুন করে যুক্ত হয়েছেন। আমরা রাফি সালমান রিফাত আপনার কাছে ফিরতে চাই। বিএনপি নেতা নিপুণ রায় চৌধুরী স্পষ্টত অভিযোগ করলেন নির্বাচন প্রলম্বিত করার একটা চেষ্টা করা হচ্ছে, সেটা বিএনপি স্পষ্ট করেই বলছে। ফলে নির্বাচন প্রলম্বিত করলে কার লাভ, এক নম্বর কথা। দুই নম্বর কথা হচ্ছে নির্বাচনের এই প্রসঙ্গ এত জোরালোভাবে আসছে, ধরেন বিএনপি বলে এই সরকার অনির্বাচিত সরকার, কিন্তু 5 আগস্ট পর্যন্ত জনতার যে রায়, সেই রায় তো প্রফেসর ইউনূস সরকারের প্রতি থাকার কথা। তাহলে মানুষ এখন নির্বাচনের কথা বলছে কেন? সরকার ঠিকঠাক মতো চললে কি নির্বাচনের প্রলম্বিত হচ্ছে কেন, সেই প্রশ্ন আসতো, নাকি সেটি সরকারের অদূরদর্শিতা ব্যর্থতার কারণে নির্বাচনের দাবি আরো জোরালো হচ্ছে, বিশেষ করে বিএনপির কাছ থেকে? আচ্ছা, আমি ব্যক্তিগতভাবে মনে করি না যে আমাদের কারোরই, নাগরিক পার্টি বা আমরা যারা জুলাই অভ্যুত্থানের মানে সম্মিলিত শক্তি, এবং একই সাথে জুলাই অভ্যুত্থানে সবাই ছিল, এটা স্বীকার করতে আমার কোনো দ্বিধা নেই। এখানে বিএনপি ছিল, ছাত্রদল ছিল, জামাত ছিল, শিবির ছিল, আওয়ামী বিরোধী সমস্ত শক্তি এখানে অংশগ্রহণ করেছে। তো আমার ব্যক্তিগতভাবে মনে হয় না কারোরই এখানে নির্বাচন প্রলম্বিত করার কোনো মানে ইল ইন্টেনশন আছে। আমরা বারবার যে বিষয়গুলো বলছি যে 5ই আগস্টের আগে বাংলাদেশের মানুষ এক ধরনের রাজনৈতিক সংস্কৃতি দেখেছে, এবং সেখানে একটা অ্যাবসলিউট আধিপত্যবাদ, একটা ফ্যাসিবাদী মানে শাসক তার রাষ্ট্রের সমস্ত প্রতিষ্ঠান এবং সিস্টেমগুলোকে অ্যাবসলিউট ফ্যাসিবাদী কায়দায় মানে কনভার্ট করেছে আর কি। তো এই বিষয়গুলা মানে এই ফ্যাসিস্ট কাঠামোগুলা যদি ভাঙা না যায় এবং সেইগুলোকে একটা প্রপার সিস্টেমেটিক রিফরমেশনের মধ্য দিয়ে নিয়ে না যাওয়া যায়, একই সাথে ইনস্টিটিউশনগুলোকে আবার আপহোল্ড না করা যায়, তো আবারও যদি ওই আগের ব্যবস্থার মধ্য দিয়ে একটা পালাবদল ঘটে, তাহলে বাংলাদেশের মানুষের এই যে 5ই আগস্টের বা জুলাইয়ের যে আপরাইজিং, যে গণ অভ্যুত্থানে গণজোয়ার তৈরি হয়েছে, এবং সেটা তো একটা মুক্তির আকাঙ্ক্ষাকে কেন্দ্র করেই, সে মুক্তিটা কিভাবে আসবে? সো আমরা তো সবসময় বলে আসছি যে আমাদের যে সংবিধানের মধ্য দিয়ে, যে ফ্যাসিবাদী কাঠামোর মধ্য দিয়ে ফ্যাসিবাদ এখানে গেড়ে বসেছিল, সেগুলোকে ভাঙতে হবে, এবং সেই ভাঙার একটা মিনিমাম প্রক্রিয়া ছিল যে সংস্কার করতে হবে বিষয়গুলোকে। তো এই সংস্কারের জায়গাটাতে আমরা সবাই একমত,
এবং আমরা এই জন্য বলেছিলাম যে এই সংস্কারের যে জায়গাগুলোতে আমরা ঐক্যমত্য পোষণ করছি সেগুলোকে একটা গণপরিষদ নির্বাচনের মাধ্যমে করা যেতে পারে। সেটা কি জনগণ চায়? ধরুন বিএনপির মতো একটা বড় দল যারা একাধিকবার নির্বাচন করে জয়ী হয়েছে এবং যাদের ভোটার সংখ্যা 30% বেশি আগের ভোটের হিসেবে, ফলে এই মানুষগুলো তো তাদের সঙ্গে আছে, ফলে তারা তো নির্বাচন চায়, সেটাকে আপনি ইগনোর করবেন? এখানে আমি ভিন্ন একটি পার্সপেক্টিভ নিয়ে আসি, সেটি হচ্ছে বাংলাদেশে এক্সিস্টিং যে পলিটিক্যাল কালচার, সেই কালচারগুলো যদি ইন প্র্যাকটিস চেঞ্জ না হয়, যারা আমরা রাজনীতি করি বা রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে যারা জড়িত, তারা শুধুমাত্র সাংবিধানিক পরিবর্তন এবং কাঠামোগুলো রিফরমেশনের মধ্য দিয়ে আমাদের কাঙ্ক্ষিত মুক্তি আসবে না। এই জন্য আমরা বারবার বলেছি যে আমাদের রাজনৈতিক সংস্কৃতির মধ্যে পরিবর্তন হইতে হবে। চাঁদাবাজি দুর্নীতির যে রাজনৈতিক অর্থনৈতিক ব্যবস্থা, এটার মধ্যে তো এখন পর্যন্ত কোনো চেঞ্জ আসে নাই। বাংলাদেশের পার্টিগুলোর মধ্যে আমরা ডেমোক্রেটিক চর্চা চাই, বাংলাদেশে ডেমোক্রেসিকে ফিরিয়ে আনতে চাই। পার্টিগুলোর মধ্যে ডেমোক্রেটিক অভ্যন্তরীণ ডেমোক্রেটিক চর্চা যদি না থাকে, তাহলে কিভাবে আমরা সামগ্রিকভাবে বাংলাদেশের মানুষকে ডেমোক্রেসি উপহার দিব? আমাদের যেই পেশি শক্তি নির্ভর রাজনীতি, যে যার পাওয়ার যেখানে, ম্যান পাওয়ার যেখানে এবং মারামারিতে যে টিকে থাকতে পারবে, সেটার মধ্য দিয়ে আধিপত্য বিস্তার করার যে রাজনীতি, এই প্র্যাকটিস থেকে কি আমরা সরে আসতে পারছি? এখনো তো পারি নাই। তো এই বিষয়গুলো যদি চর্চাগতভাবে চেঞ্জ না আসে, তাহলে বাংলাদেশের মানুষের কাঙ্ক্ষিত মুক্তি আসবে না। আমরা এই জায়গাটাতে প্রত্যেকটা রাজনৈতিক শক্তিকে প্রেসার দিতে চাই। খুব সংক্ষেপে একটা উত্তর দিবেন কিনা? অনেকেই মনে করছেন যে ধরেন জাতীয় নাগরিক পার্টি, জামাত ইসলাম অথবা আপনাদের যে নতুন প্ল্যাটফর্মটা হচ্ছেন, আপনারা আসলে একই, আপনারা ভিন্ন ভিন্ন নামে সবগুলো কি বলে, সবগুলো ফল এক ঝুড়িতে না রেখে ডিফারেন্ট ঝুড়িতে রেখে আসলে বিএনপির বিরুদ্ধে এখন একটা ঐক্য করছেন। এটার রেফারেন্স হচ্ছে গণঅভ্যুত্থানের পরপরে আপনারা বলেছিলেন যে আপনারা এক ফ্যাসিস্টকে সরিয়ে আর এক ফ্যাসিস্টকে ক্ষমতায় দেখতে চান না, যেহেতু ক্ষমতায় আওয়ামী লীগ ছাড়া আর বিএনপি ছিল মূলত, ফলে সেটা দিয়ে আপনার হয়তো বিএনপিকে বুঝে, ফলে আপনারা সবাই মিলে কি একটা বিএনপি বিরোধী মোর্চা তৈরি করতে যাচ্ছেন? আমি স্ট্রংলি দ্বিমত পোষণ করি এই জায়গাটাতে, কিন্তু আপনার কথাবার্তা না। একই সাথে আমি এটাও বলি, দেখেন ফ্যাসিস্ট যেই হয়ে উঠতে চাক, মানে যদি এনসিপিও ক্ষমতায় গিয়ে ফ্যাসিস্ট হয় বা এনসিপিও এখন যদি ফ্যাসিস্ট হয়, আমি সেটার বিরোধিতা করব, সেটার বিরুদ্ধে প্রতিবাদ করব। বিএনপি হোক, জামাত ইসলাম যদি কোনোভাবে, আমি মানে বিশ্বাস করি না যে তারা কোনো ক্ষমতায় আসবে, কিন্তু কোনোভাবে ক্ষমতায় এসে ফ্যাসিস্ট হয়, আমি এটার বিরোধিতা করব। আমি শিবির করেছি, আমার হয়তো পলিটিক্যাল ফিলোসফি বা আদর্শের সাথে জামাতের যে পলিটিক্যাল ফিলোসফি একটা মিল ছিল, কিন্তু এখন আমি যেই ধারার বা যেই বাংলাদেশে যে নতুন ধারার রাজনীতি করতে চাচ্ছি, সেই রাজনীতিটা সবাইকে নিয়ে ইনক্লুসিভ, কতগুলো মৌলিক প্রশ্নে প্রত্যেকটা রাজনৈতিক শক্তির এক জায়গায় থাকা দরকার। বাংলাদেশ প্রশ্নে, বাংলাদেশের সার্বভৌমত্ব এবং অখণ্ডতার প্রশ্নে, একই সাথে আঞ্চলিক যে আধিপত্যবাদ বাংলাদেশে গত 15 বছরের ফ্যাসিবাদী কাঠামোর মধ্য দিয়ে গেড়ে বসেছিল, সেই প্রশ্নে, সেটার বিরোধিতার প্রশ্নে আমাদের সবাইকে এক থাকতে হবে। এবং কেউ যদি ফ্যাসিস্ট হয়ে উঠতে চায়, সেটার বিরোধিতা আমাদের সবাই বাধা দেবে। জি ফারুক হোসেন, আপনার কাছে আমার দুটো প্রশ্ন। জাতীয় নাগরিক পার্টি গঠনের এই 1 মাস, ধরেন 1 মাসও তো হয় না, আজকে 17 দিন, এর ভিতরে আপনারা কি অনেক চাপে, ধরেন এক হচ্ছে আপনাদের একটা অংশ আপনাদের সঙ্গে নাই, 2 বিএনপির সঙ্গে নির্বাচন সংস্কার ইস্যুতে আপনাদের দূরত্ব বাড়ছে, 3 হচ্ছে বেশ কিছু নেতিবাচক খবরও বের হচ্ছে। আজকে ওয়াসার একটা খবর, আমাদের নিজেদের অনুসন্ধান না, অন্য একটি টেলিভিশনের নিউজ, ফলে যথার্থতা আমরা জানি না, কিন্তু সমন্বয়কদের নিয়ে বা আপনাদের নেতাদেরকে নিয়ে কোনো নাহিদ সাহেবের পিএসকে নিয়ে অভিযোগগুলো ওঠে, এগুলোকে আপনারা কিভাবে দেখেন, এটা চাপ বোধ করেন কিনা? আচ্ছা, প্রথমত যেটা, সেটা হচ্ছে যে 1 নম্বর যেটা, সেটা হচ্ছে যে এটা অবশ্যই চাপের, কারণ একটা জিনিস দেখেন, মানে বাংলাদেশে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত আমরা যেটা বলি, এটা যখন আমরা এই ঘোষণা যখন আমরা দিই, তখন এটা জনগণের একটা প্রত্যাশা তৈরি হয়, এটা একটা বিষয়। দ্বিতীয়ত যেটা, সেটা হচ্ছে যে আমরা যখন বলি যে আমরা নতুন একটা রাজনৈতিক বন্দোবস্ত করব, সেই রাজনৈতিক বন্দোবস্ত যখন আমাদের নামে কোনো প্রকার অভিযোগ ওঠে, সেই অভিযোগগুলো অনেক বেশি মানে আমাদের ইমেজকে আরো বেশি ক্ষতিগ্রস্ত করে। একটা জিনিস দেখেন, এর আগে আমাদের যুগ্ম সদস্য সচিব সালাউদ্দিন তানভীর, জি, ওনার নামে একটা নিউজ হলো যে 400 কোটি টাকার একটা দুর্নীতির অভিযোগ আসলো, যে আপনার হইলো কি যেন কাগজ কেনা নিয়ে। পরে জানা গেল যে ওখানে কাগজের টেন্ডার ছিল 120 কোটি টাকার, ওখানে কোনো দুর্নীতির ওইরকম কোনো অভিযোগ আসে নাই। আজকে আসলো যে হচ্ছে ওয়াসার নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি হয়েছে। পরে জানা গেল এটা হচ্ছে আউটসোর্সিং এর মাধ্যমে অন্য ঠিকাদারি প্রতিষ্ঠান পাইছে, ঠিকাদারি প্রতিষ্ঠান অন্য কাউরে অ্যাপয়েন্ট করছে অ্যাডক ভিত্তিতে। হ্যাঁ, এখন আমরা যে মানে এই ধরনের অভিযোগ আসা একদিক থেকে ভালো,
সেটা হচ্ছে আমরা আরো বেশি নিজেদেরকে শুদ্ধ করার জন্য তাড়না অনুভব করি। কিন্তু সবচেয়ে বড় যেটা সমস্যা হচ্ছে যে বারবার যদি এরকম একটা মিথ্যা অভিযোগ আসতে থাকে, সেক্ষেত্রে ভবিষ্যতে যদি আমাদের বিরুদ্ধে কোনো সত্যি অভিযোগও আসে, সেক্ষেত্রেও আমরা হয়তো বা সেটাকে গুরুত্ব দেবো না, কিংবা জনগণ এটাকে গুরুত্ব দেবে না। আমরা আমাদের প্রত্যেকটা অভিযোগকে আমরা নিজেরা আমাদের জন্য একটা বলতে গেলে আমাদের একটা বিশুদ্ধতার দিকে যাওয়ার একটা পদক্ষেপ হিসাবে দেখি। তো এই পদক্ষেপের অংশ হিসাবে আমরা মনে করি যে হ্যাঁ, জনগণের যে প্রত্যাশা, সেই জনগণের যে প্রত্যাশা, এই প্রত্যাশা পূরণের একটা চাপ আমাদের অবশ্যই আছে। আর বিএনপির সাথে যে দূরত্ব যেটা বলি, সেটা হচ্ছে যে একটা জিনিস দেখেন, নির্বাচন আমরাও চাই, যেহেতু আমরা, এবং এই জন্য কিন্তু আমরা রাজনৈতিক দলের দিকে আগাইছি। আপনারা তো অনেক ধরনের নির্বাচন চান, ছাত্র সংসদ চান, স্থানীয় সরকার চান, জাতীয় সংসদ চান, গণপরিষদ চান, কোন নির্বাচন আছে? আমি বলি, বাংলাদেশে এখন চার ধরনের নির্বাচনের কথাবার্তা হয়। একটা হচ্ছে ছাত্র সংসদ ইলেকশন, স্থানীয় সরকার। এটার ক্ষেত্রে বিএনপির অবস্থান হচ্ছে ছাত্রদল একটা বিশাল সংস্কার প্রস্তাবনা দিয়ে রাখছে, যে আপনার সম্ভবত 376টা সংস্কার প্রস্তাবনা। এই সংস্কার প্রস্তাবনা মানে যদি যতক্ষণ পর্যন্ত বাস্তবায়ন না হবে ততক্ষণ পর্যন্ত তারা ছাত্র সংসদ ইলেকশন চায় না। এরপরে হচ্ছে স্থানীয় সরকার ইলেকশন, সেটাও হচ্ছে বিএনপি চায় না। গণপরিষদ ইলেকশন, যদিও আমরা বলি যে হচ্ছে গণপরিষদ ইলেকশন এবং জাতীয় ইলেকশন একসাথে হবে, এরপরে বিএনপি চায় না। বিএনপি একটা ইলেকশন চায়, সেটা হচ্ছে জাতীয় ইলেকশন। এখন একটা জিনিস দেখেন, একই জিনিস যখন আমরা ছাত্র সংসদ ইলেকশনের কথা বলি যে অতি দ্রুত ছাত্র সংসদ ইলেকশন দিতে হবে, তখন বিএনপি বলে যে সংস্কার, মানে ছাত্রদল বলে সংস্কারবিহীন কোনো ডাকসু ইলেকশন হবে না। আবার ঠিক একই জিনিসটা যখন হচ্ছে জাতীয় নির্বাচনের ক্ষেত্রে আসে, সেই মুহূর্তে বিএনপির অবস্থান পুরোপুরি বদলে যায়। আপনাদের ক্ষেত্রে তো উল্টোটা, মানে ভাইস ভার্সা। না, আমাদের হিসাব খুবই সিম্পল। আমাদের হিসাব একটা বিষয় হচ্ছে, দেখেন, গণ অভ্যুত্থানে একদল মানুষ প্রচুর আশা নিয়ে এসেছিল। একটা জিনিস দেখেন, যে 15টা সংস্কার কমিশন গঠিত হয়েছে, এটার কোনটাকে আপনি বাদ দিতে পারবেন? যে গণমাধ্যম সংস্কার কমিশন, একটা মানুষ তাকে আপনি সম্পূর্ণ ক্ষমতা দিচ্ছেন সংবিধান অনুযায়ী, যে আমাদের যে মুজিববাদী সংবিধান, যে মুজিবকে একনায়ক বানানোর যে মূল কারিগর, সেখানে আপনি একজন মানুষকে সম্পূর্ণ ক্ষমতা দিচ্ছেন তার একনায়ক হওয়ার। এরপরে আপনার গণমাধ্যম সংস্কার না, আপনি গণমাধ্যম তার কোনো প্রশ্ন করে না। বিচার বিভাগ সংস্কার না, এই জন্য বিচার বিভাগের যে সরকারি পিপি নিয়োগ থেকে শুরু করে সব জায়গাতে দলীয় লোকজন বসে, বিচারপতি নিয়োগ হয় হচ্ছে আপনার দলীয় প্রেসক্রিপশনে। এমন একটা জায়গায় কেন একজন লোক সে হচ্ছে স্বৈরাচার হয়ে উঠবে না? কেন সে স্বৈরাচার হবে না? আমরা একটা জিনিস দেখেন, বাংলাদেশের মানুষজন প্রতি 20 বছর পর তার মাঠে নামা লাগে। 47-এ পাকিস্তান বানাইলো, এরপরে 71-এ এসে আবার হচ্ছে মুক্তিযুদ্ধের মাধ্যমে পাকিস্তানদের টানানো লাগলো। এরপরে মানে জাস্ট কিছুদিনের মাথায় মুজিববাদ দিয়ে একটা বাকশালী ব্যবস্থা গড়ে উঠলো। এরপরে তারা 20 বছরের মাথায় আবার স্বৈরাচারী এরশাদ দিয়ে টানানো লাগলো। এরপরে আবার হচ্ছে ধারাবাহিকভাবে আমরা এই জায়গাতে যাইতে চাই না। আমরা চাই একটা মৌলিক সংস্কার হোক, এই সংস্কারের পরে একটা ইলেকশন হোক, যে ইলেকশনের মাধ্যমে এই পুরো ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপ হবে। জি, নিপুণ দি, আপনার কাছে একটা প্রশ্ন হচ্ছে, জনাব তারেক রহমান আজকে আবারও ষড়যন্ত্রের কথা বলেছেন অনলাইন অ্যাক্টিভিস্টের সঙ্গে, এবং তিনি বলছেন যে বিএনপিকে মিডিয়া ট্রায়ালেরও সম্মুখীন করা হচ্ছে অনেক সময়। উনি এটাও বলছেন যে এক ধরনের ষড়যন্ত্র, যেটা 111-এর কথা উনি বলেছেন, যে বিএনপিকে নানাভাবে নেগেটিভভাবে চিত্রায়িত করে। প্রশ্ন হচ্ছে যে এই ষড়যন্ত্র আসলে বিএনপির বিরুদ্ধে কে করছে? মানে সবাই যেখানে জানে যে এখন হোক, 2 মাস পরে হোক, 6 মাস পরে হোক, নির্বাচন হলে আপনারাই ক্ষমতায়, ফলে এত সাহস কার আসলে? দেখেন, আমি যেটা বলতে চাচ্ছি যে জাতীয়তাবাদী রাজনীতিকে নিয়ে ষড়যন্ত্র কিন্তু প্রথম থেকে চলমান। জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করে দেওয়ার জন্য আপনার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন জাতীয়তাবাদের আদর্শ ধারণ করেন এবং দল গঠন করেন, এবং তার নেতৃত্বে যখন বাংলাদেশ একটা তলাবিহীন ঝুড়ি থেকে স্বয়ংসম্পূর্ণ অর্থনৈতিকভাবে উন্নয়নের দিকে এগোতে থাকেন, তখন থেকেই কিন্তু ষড়যন্ত্র চলমান। কারণ জাতীয়তাবাদের রাজনীতি যারা করে, তাদের ভিতর এই দেশের স্বার্থ বিক্রি করে দিয়ে, বিকিয়ে দিয়ে, বিসর্জন দিয়ে পররাষ্ট্রের স্বার্থকে প্রাধান্য দেওয়া কখনোই এই আমাদের রাজনীতিতে এটা হয় না। যার কারণে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে মানে আত্মহতি দিতে হয়, শহীদী মৃত্যু বরণ করতে হয়। দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন ক্ষমতায় আসেন, তিনি তখন দেশের জনগণের স্বার্থকে আগে দেখে কিন্তু তিনি এই যে 96 সালে আপনার সংসদে আপনার তত্ত্বাবধায়ক সরকার
তিনি ক্ষমতা ছেড়ে দিলেন জনগণের চাহিদা অনুযায়ী। এবং পরবর্তীতে যখন এই দেশনায়ক জনাব তারেক রহমান তিনি যখন বাংলাদেশের রাজনীতিতে একদম মানে তৃণমূল পর্যায়ে থেকে রাজনীতি শুরু করলেন এবং তার তৃণমূলের জনগণের সাথে মানে কানেকশন বৃদ্ধি পেল, তার ভিতর কিন্তু জিয়ার প্রতিচ্ছবি, এই ষড়যন্ত্রকারীরা, দেশি বিদেশি ষড়যন্ত্রকারীরা জিয়ার প্রতিচ্ছবি দেখতে পেল। তার কারণেই কিন্তু 1/11-এর সবচেয়ে বড় মানে নির্যাতনের শিকার হয়েছেন তারেক রহমান এবং জিয়া পরিবার। এখন কারা করছে ষড়যন্ত্র? এই ষড়যন্ত্র তো দেশি বিদেশি ষড়যন্ত্রকারীরা তো আছে ভাই, তারা তো আর মানে হাত গুটায় চলে যায় না। এই ষড়যন্ত্র বাংলাদেশকে নিয়ে এবং বাংলাদেশের স্বার্থ বাংলাদেশ জাতীয়তাবাদের হাতে কিন্তু রক্ষিত হবে, এটাই জেনেই কিন্তু বিদেশি ষড়যন্ত্রকারীরা, দেশি ষড়যন্ত্রকারীরা এরা সবাই ঐক্যবদ্ধ হয়েছে বিএনপিকে ঠেকাও। ঠিক আছে, কারণ আগামী দিনে বাংলাদেশের জনগণ এখন স্বস্তি চায়, বাংলাদেশের জনগণ তার অধিকার ফিরে পেতে চায়, মানবাধিকার ফিরে পেতে চায়, আইনের সুশাসন চায়। আমরা কথা বলছি অনেক, কিন্তু এতে সারা বাংলাদেশে যে ধর্ষণের লীলা খেলা চলছে, কোথায় সরকারের অবস্থা? আমরা তো দেখতে পাচ্ছি না দৃশ্যমান। আজকে প্রত্যেকটা অলিতে গলিতে মব জাস্টিসের নামে যেভাবে নির্যাতন হচ্ছে, সাধারণ মানুষ নিপীড়নের শিকার হচ্ছে। এই কিছুদিন আগে আপনার একজন সংসদ সদস্য কিংবা মন্ত্রী তার এক্স ওয়াইফের বাসায় যেভাবে হুমড়ি খেয়ে একদম মানে করা হলো, লুটপাট করা হলো। তো এইগুলো তো বাংলাদেশের জনগণ তো এই সংস্কৃতি চায় না। আপনারা বলছেন মুখে, আমরা বলছি যে আমরা পরিবর্তন চাই, আমরা মানে বাংলাদেশকে বিনির্মাণ করতে চাই। সেই বিনির্মাণের নামে যে আপনারা জুলুম করছেন জনগণের বিরুদ্ধে, কিংবা একজনের ঘরে জুলুম করছেন, আরো 10 জন আতঙ্কিত হয়ে যাচ্ছে। এখন মানুষ ভয় পায় ঘরে বের হতে। আমি একটা কথা বলি, এই যে ধরেন যখন ছাত্র জনতার গণ অভ্যুত্থান হলো, তখন আমি জেল থেকে বের হলাম 6 আগস্টে। আমার মেয়ে আমাকে জড়ায় ধরে বলে, মা দেখো সব ছাত্ররা সবাই দেখো, এই যে দেখো মা ট্রাফিকের দায়িত্ব পালন করছে, মা দেখো এখানে সব, এরা কিন্তু আগামীর ভবিষ্যৎ, আমরা কিন্তু আগামীর ভবিষ্যৎ। তখন আমার মেয়ে বারবার বলছে, মা তোমরা এমন কিছু করবা না, বলবা না যাতে ওদের ভিতর আঘাত আনে, কারণ ওরা কিন্তু রক্ত দিয়ে এই দেশ স্বাধীন করেছে। হ্যাঁ, এই সন্তান আমার মেয়ে এই কয়েকদিন আগে বলল, মা যারা রাজনৈতিক দল গঠন করবে তারা কেন সরকারে গেল? আচ্ছা গেল সে নাহিদ, এটা আমার মেয়ে ক্লাস 10-এ পড়ে, তার বক্তব্য। আমি কিন্তু কখনোই তাকে পলিটিক্যালি প্যাট্রোনাইজ করি না। হ্যাঁ, এটা তার বক্তব্য। তার মানে কি মানুষের পারসেপশনটা কি আমি এটা বোঝাতে চাচ্ছি। সে বলছে যে ঠিক আছে নাহিদ ইসলাম চলে আসলো, কেন এখন আসিফ এবং আপনার মাহফুজ ঠাকুর, তাহলে তো তাদেরই প্রতিনিধি এখানে এই সরকারে আছে, তাহলে এই সরকার নিরপেক্ষ হয় কি করে? আপনাদেরও তো অনেক প্রতিনিধি আছে সরকারে, আপনাদের বিএনপির সময় গভর্নর ছিলেন, পদবি হোল্ড করা কিংবা আমাদের বিএনপি সমর্থক কিংবা বিএনপির সাথে কোন সময় কাজ করেছে, ঠিক আছে, না না পদ পদবি না, দল তো পরে গঠন হয়েছে, কিন্তু এরা তো একই সৈন্যের ছিল। এরা হবে আগামী দিনের একটা আইকন। এরা ছিল বাংলাদেশের তরুণ প্রজন্মের কাছে একজন মানে হিরো। হ্যাঁ, এখন তারা ভিলেনের মতো হয়ে যাচ্ছে, কারণ তারাও কিন্তু এখন ছোট ছোট বাচ্চারাও কিন্তু উপলব্ধি করছে। তারা যদি ভিলেন হয়ে যায় তাহলে আসলে লাভটা কার, এই বিবেচনা করছেন কিনা? এবং বাংলাদেশ নিয়ে এরই মধ্যে তুলসী গাভার্ট, যিনি যুক্তরাষ্ট্রের নিরাপত্তা বিষয়ক কাউন্সিলের পরিচালক, ভারতে অবস্থানরত, তিনি নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেছেন, ভারতের অজিত দোভালের সঙ্গে বৈঠক করেছেন, এবং তিনি এনডিটিভিকে দেওয়া ইন্টারভিউতে বলছেন যে বাংলাদেশ নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ আছে এবং যুক্তরাষ্ট্র প্রশাসন আমাদের সরকারের সঙ্গে কাজ শুরু করছে। এই উদ্বেগ কেন এবং এটি আমাদের জন্য খুব স্বস্তির কিনা, আবার একটা জঙ্গিবাদী রাষ্ট্র, সেই প্রসঙ্গে কথা বলবো দিদি। তার আগে ছোট্ট একটা বিরতি নিয়ে দর্শক আমাদের সঙ্গে থাকবেন নিশ্চয়ই। দর্শক আরেকবার আমন্ত্রণ, রাফেজ সালমান রিফাত আছেন আমাদের সঙ্গে। রিফাত, গেল যে আন্দোলন বা গণ অভ্যুত্থান, সেখানে মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা রাষ্ট্রগুলোর সক্রিয় সমর্থন ছিল। তারা দীর্ঘদিন বাংলাদেশের মানবাধিকার, সুশাসন, নির্বাচন সেগুলোকে প্রশ্নবিদ্ধ করেছে। প্রশ্ন হচ্ছে 7 মাসের মাথায় কি এমন হলো তুলসী গাভার্ট বাংলাদেশ নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগের কথা জানালেন? এমনকি সেখানে তিনি যে কথা বলছেন তার ইঙ্গিত হচ্ছে একটা সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ, ইসলামফোবিয়া, সেই বিষয়গুলো আসছে। এখন আপনি যখন ধরেন হিজবুত তাহরিরের মতো সংগঠনকে মিছিল করতে দিবেন, খেলাফত কায়েমের কথা তারা প্রকাশ্যে বলবেন, এবং পরে
সেনাবাহিনী মাঠে আছে, পরে গিয়ে প্রতিহত করবেন, সেগুলো ভুল বার্তা দিচ্ছে নাকি বাংলাদেশ আরেকটা বৈশ্বিক খেলাধুলার ভেন্যু পার্টনার হতে যাচ্ছে? আমার মনে হয় এখানে এটাকে যদি সামগ্রিকভাবে দেখি তাহলে উভয় দিকের সম্ভাবনাকে আমরা বা উভয় দিকের দায়কে আমরা উড়িয়ে দিতে পারি না। প্রথমত যদি এই সরকারের সমালোচনা করি, আমরা 7 মাসে এখন পর্যন্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যেই মানে ভূমিকা দেখার কথা ছিল, আমরা ওটা খুব ভালো দেখতে পাই নাই এখন পর্যন্ত। এবং বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি, আমরা খুব আশঙ্কায় ছিলাম রমজানে দ্রব্যমূল্যের কি হবে, জিনিসপত্রের দামের কি হবে, জ্বালানি বিদ্যুতের কি হবে, বিদ্যুৎ থাকবে কিনা, এবং একই সাথে আইন শৃঙ্খলার বিষয়টাতে কি হবে। এগুলোই তো আমাদের জনগণের মৌলিক মানে চাহিদার বিষয় এবং তারা এই বিষয়গুলোকে ঠিকঠাক দেখতে চায়। তো এখন পর্যন্ত যদি মূল্যায়ন করি, দ্রব্যমূল্য, বিদ্যুৎ, এই জায়গাগুলোতে এই সরকার যথেষ্ট সফলতা দেখিয়েছে বলেই আমি বলবো। কিন্তু আইন শৃঙ্খলার জায়গাটাতে আমরা এখনো আমাদের কাঙ্ক্ষিত যেই অবস্থা দেখার মানে প্রত্যাশা ছিল সেটা পূরণ হয় নাই। সো এটা পূরণ না হওয়ার ফলে একই সাথে পতিত স্বৈরাচার পার্শ্ববর্তী দেশে বসে যেই দেশি এবং বিদেশি তার যে মেকানিজমগুলো আছে সেটার মধ্য দিয়ে একই সাথে মিসইনফরমেশন ছড়ানো, ডিসইনফরমেশন ছড়ানো, প্রোপাগান্ডা চালানো এবং বিদেশি শক্তিগুলোর কান ভারী করে তোলা, এই কাজগুলো তো করছেই। এক্ষেত্রে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় বা পররাষ্ট্র যে বিভাগগুলো আছে যারা দায়িত্বশীল এই জায়গাগুলো ডিল করার ক্ষেত্রে, তাদেরও শক্তিশালী ভূমিকা কতটা সেটাও প্রশ্নবিদ্ধ। তো এই সামগ্রিক জায়গাটাতে আমাদের আরো এই সরকারের কাজ করা দরকার, আমাদের সম্মিলিত শক্তির কাজ করা দরকার। আমরা বাংলাদেশের সমস্ত জনগণ, রাজনৈতিক শক্তিগুলোর ঐক্যবদ্ধভাবে কাজ করা দরকার। না হলে ওই যে মানে দেশি বিদেশি যে খেলাধুলার কথা বলছেন, বাংলাদেশ একটা ক্ষেত্র হবে কিনা, ওইটার আশঙ্কা তো থাকে। জি রিফাত, আমাকে 30 সেকেন্ড উত্তর দিবেন। ধরেন এই কয়দিন আগেও যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, যেখানে যাই হইতো আওয়ামী লীগ বলতো এটা জামাত শিবিরের কাজ, এটা বিএনপি জামাতের কাজ, ঠিক একই রকম কাজটা কি এখন আপনারা করেন? যাই হোক সেটা আওয়ামী লীগের কাজ, আওয়ামী লীগ এরপরও এত শক্তিশালী এবং সেটা যদি জানেনও, সেটা সম্মিলিত প্রতিরোধ, কর্মকৌশল, সরকারের উদ্যোগ, সেগুলো কতখানি আসলে নেওয়া হলো? না, এই বিষয়টার আগে আমি প্রতিবাদ জানাই যে আমরা এখন তো যাই হোক আওয়ামী লীগ সরকারের কাজ এটা আমরা বলি না। পতিত স্বৈরাচারের যেই কর্মকাণ্ডগুলো আমরা স্পষ্ট তো দেখি, যে বিষয়গুলো তারা যে কার্ডগুলো খেলার চেষ্টা করেছে 5ই আগস্টের পর থেকে, এই বিষয়গুলো স্পষ্ট তো, এবং এই বিষয়গুলো তো বলতেই হবে। কিন্তু এর বাইরে নিজেদের ব্যর্থতার কথাও তো আমি একটু আগেই বলছি। জি দারুণ। ফারুক ভাই, আপনার কাছে আমি শুধুমাত্র যে জিনিসটা জানতে চাই, যুক্তরাষ্ট্রের এই উদ্বেগকে আপনারা কিভাবে দেখেন এবং এইটা সত্যি সত্যি আমলে নেওয়ার মতো ঘটনা কিনা? আচ্ছা, প্রথমত সেটা হচ্ছে যে বাংলাদেশের ব্যাপারে মানে সিদ্ধান্ত নিবে কিনা বাংলাদেশের ব্যাপারে সবচেয়ে বড় কনসার্নের বিষয়টা হচ্ছে বাংলাদেশের মানুষের কনসার্ন, জনগণের কনসার্ন। এখানে ইউএসএ, রাশিয়া, চীন, ইন্ডিয়া তাদের কনসার্নের থেকে আমাদের বাংলাদেশের মানুষের কনসার্নটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এটা আমার কাছে প্রথমত যেটা মনে হয়। দ্বিতীয়ত সেটা হচ্ছে যে মানে ইন্টারন্যাশনালি বাংলাদেশের মানুষকে আবারও ওয়ার অ্যান্ড টেররের যেই পুরনো খেলা, ওই খেলার ভিকটিম বানানোর জন্য একটা কাজ চলছে। একটা জিনিস দেখেন, আমরা যদি দেখি 2004 সালে যখন মানে তৎকালীন প্রধানমন্ত্রী দেশনেত্রী খালেদা জিয়া উনি যখন চীন সফরে যান, সেই চীন সফরে যেদিন উনি যান সেই দিনই বাংলাদেশের 63 জেলায় বোমা হামলা করানো হয়েছিল। সেই সময় বাংলাদেশে বলা যায় যে ওনাকে সেই সফর বাতিল করে বাংলাদেশে ফিরে আসা লাগছিল। এর পরিপ্রেক্ষিতে ওয়ার অ্যান্ড টেররের জন্য 111 আসলো। আসার পরে তারপরে আমরা 16 বছরের একটা দীর্ঘ একটা দুঃসময় আমরা দেখলাম। এখন সেই পুরনো খেলা তো আবারও খেলার চেষ্টা করা হচ্ছে। সেই পুরনো যারা খেলোয়াড় যারা আছেন তারা তো আবারও সেই চেষ্টা করছেন যে যেহেতু প্রধান উপদেষ্টা চীনে যাচ্ছেন 26 তারিখে, প্রধান উপদেষ্টা চীনে যাচ্ছেন, সেহেতু তো সেই পুরনো খেলোয়াড়রা তো আবার আছেন। তারা যে সেই সময় যেভাবে জঙ্গিবাদী কার্ড খেলার চেষ্টা করেছিল, তারা যেভাবে মানে বাংলাদেশকে একটা জঙ্গিবাদী রাষ্ট্র হিসেবে মানে বিশ্বের বুকে পরিচিত করার চেষ্টা করেছিল, তারা তো আবার সেই পুরনো খেলায় তারা মাথার চেষ্টা করছেন। এখন জনগণ যদি এটা চীন বিরোধী কোনো শক্তি করছে না, এখানে মানে ব্যাপারটা ওরকম না। এখানে তো যদি বলি সেটা হচ্ছে যে বাংলাদেশের যারা বাংলাদেশকে মূলত পুরো বিশ্বের বুকে যে একটা জঙ্গিবাদী রাষ্ট্র হিসাবে দেখানোর জন্য, যে বাংলাদেশে ওয়ার অ্যান্ড টেররের এখনো এখানে
মানে স্কোপ আছে, যদিও পুরো বিশ্বে এখন ওয়ার অ্যান্ড টেরর এখন একটা বলা যায় ডেড সাবজেক্ট, বাট বাংলাদেশে এখন ওয়ার অ্যান্ড টেরর আছে, ইসলামপন্থ মানে চরমপন্থার উত্থান ঘটবে এরকম একটা জুজুর ভয় দেখানো, বিশেষ করে যারা মানে আমাদের প্রতিবেশী রাষ্ট্র আছে তাদের একটা এখানে ইন্ধন থাকতে পারে। তো ধরেন যারা এটা করতে চায় তাদের হাতে অনেক সুযোগ কি আপনারা বা বাংলাদেশ সরকার বা বাংলাদেশের মানুষও তুলে দিচ্ছে না? না, বাংলাদেশের মানুষ আমার মতে অনেক বেশি সচেতন এই ব্যাপারে। বাংলাদেশের মানুষ এই বিষয়ে অনেক বেশি সচেতন। একটা জিনিস দেখেন যে মানে মাজার ভাঙার একটা ইস্যু ছিল, এটা নিয়ে হেফাজত ইসলাম অফিসিয়াল স্টেটমেন্ট দিয়েছে। এরপরে ধরেন হচ্ছে জায়গায় জায়গায় যখন হলো মানে সংখ্যালঘুদের হামলা যখন হলো, তখন আমাদের মাদ্রাসার স্টুডেন্টরা যে সেখানে মন্দির পাহারা দিয়েছে। বাংলাদেশের মানুষ আর আগের মতো নাই, বাংলাদেশের মানুষ এখন অনেক বেশি সচেতন। বিশেষ করে 5 আগস্টের পরবর্তী সময়ে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ বাংলাদেশকে ওন করছে এবং বাংলাদেশের স্বার্থকে তার নিজের স্বার্থ মনে করে সে মাঠে থাকছে। জি জি, নিপুণদি আপনিও তাই মনে করেন কিনা? যুক্তরাষ্ট্রে এই উদ্বেগকে আমলে নিতে হবে কিনা? নিঃসন্দেহে আমাদের দেশের জনগণই সব সিদ্ধান্ত নেবে, কিন্তু আমরা জানি বিশেষ করে উইকিলিক্সের প্রকাশিত তথ্য প্রতিবেদন বলে যে আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দরা কিভাবে গিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র মতো শক্তিগুলোর কাছে সব কথা বলেন, তাদের হস্তক্ষেপ চান। ডেফিনেটলি, কারণ আপনি যে কোনো বিষয় আমি মনে করি যে শত্রুকে কখনো দুর্বল ভাবার কোনো কারণ নেই, এবং দুর্বল না ভেবে শত্রুর যে কোনো অস্ত্র ওইটা বিবেচনা করেই তার প্রতিরোধ গড়ে তুলতে হবে। এবং বাংলাদেশের সকল জনগণ, রাজনৈতিক দল এবং বর্তমান সরকার, আমরা যদি সকলে ঐক্যবদ্ধ সম্মিলিতভাবে যদি চেষ্টা করি এই বহিঃশত্রু কিংবা ষড়যন্ত্র মোকাবেলা করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার মাধ্যমে, জনগণের সরকার প্রতিষ্ঠার মাধ্যমে আমাদের সকল সমস্যার সমাধান করা সম্ভব। শত্রু মিত্র চিনতে পারছেন? অবশ্যই যারা রাজনীতি করেন কিংবা রাজনীতির বাইরে যারা বিশ্লেষণ করেন, শত্রু মিত্র সবাইকে চিনতে হবে। কারণ শত্রুকে যদি আপনি না চিনতে পারেন তাহলে আপনি তার পাল্টা জবাবটা কি করে দেবেন? তো এখন বাংলাদেশটাকে নিয়ে তো অনেক দেশেরই তো স্বার্থ জড়িত আছে, এবং যে যার স্বার্থকে সিদ্ধি করার জন্য সকলে আবার ঐক্যবদ্ধ হচ্ছে, তারাও কিন্তু জয়েন্টলি কাজ করছে। এবং আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত কি বসে আছে? ভারত তো মানে খড়গ নিয়েই তো নেমেছে বাংলাদেশের বিরুদ্ধে, এবং যেখানে শেখ হাসিনার মতো একজন মানে গণহত্যাকারী এখনো পর্যন্ত আশ্রয় দিচ্ছে এবং সে স্টেটমেন্ট দিচ্ছে, এবং জাহাঙ্গীর বলছে দিনের বেলা যদি আমলি ঘুমাতে না পারে রাতের বেলা কোনো মানুষের শান্তিতে ঘুমাতে দেব না, এই স্টেটমেন্ট গুলো দিচ্ছে জাহাঙ্গীর মানে আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর। হ্যাঁ, আপনার গাজীপুরে। তো এই ছোটখাটো হুঙ্কার, এগুলো ছোটখাটো ভাবার কোনো কারণ নেই, কারণ ওদের হাতে আছে অবৈধ মানে অস্ত্র, অবৈধ টাকা, যা দিয়ে বাংলাদেশের বিশৃঙ্খলা তৈরি করার জন্য যথেষ্ট। জি, অনেক ধন্যবাদ বিপুল রায় চৌধুরী, অনেক ধন্যবাদ ফারুক এহসান, সালমান রিফাত, আপনাদের তিনজনকে। দর্শক এই ছিল আলোচনা। ভালো থাকবেন সবাই, নিরাপদে থাকবেন। ধন্যবাদ।